দর্শক স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে এবার বড় বিপর্যয়। পাশের হার 13% কমে দাঁড়িয়েছে 59.48%। 8 স্কুলে পাশ করেনি একজনও, আর জিপিএ 5 পেয়েছে 9,698 জন। গতবারের তুলনায় কমেছে জিপিএ 5 এর সংখ্যা। ইংরেজি ও গণিতে বেশি ফেল করাই ফল বিপর্যয়ের কারণ বলছেন বোর্ড কর্তৃপক্ষ। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর চট্টগ্রামের বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস। প্রতিবারের মতো এবারও ডাক্তার কাস্তগীর উচ্চ বিদ্যালয়, কলেজিয়েট স্কুল ও ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ সহ বেশ কয়েকটি স্কুল ফলাফলে শীর্ষে। আলহামদুলিল্লাহ আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি, সবগুলোতে এ প্লাস এসেছে। আলহামদুলিল্লাহ গোল্ডেন এ প্লাস পেয়েছি, অনেক খুশি লাগতেছে। সন্তানদের ভালো ফলাফলে খুশি অভিভাবকরা। লম্বা সময়ের পর এসএসসির একটা বেস্ট রেজাল্ট করবে খাস্তগীর থেকে, এটা সত্যি অনেক বড় একটা পাওয়ার। আমার খুব ভালো লাগছে। আমি মা হিসেবে বলবো যে আমি খুব। তবে চট্টগ্রাম বোর্ডে পাশের হার ও জিপিএ 5 উল্লেখযোগ্যভাবে কমেছে। এবছর পাশের হার নেমেছে 59.48%, যা গত বছর ছিল 72.70%। গত 5 বছরের মধ্যে এবারে সর্বনিম্ন পাশের হার। এসএসসি 2026 পরীক্ষার পাশের হার হচ্ছে 59.48%। একই সাথে জিপিএ 5 পাওয়ার সংখ্যাও কমে দাঁড়িয়েছে 9,398 জনে, যা গত বছর ছিল 11,843 জন। এদিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে শতভাগ পাশ করেনি এমন স্কুলের সংখ্যা 8টি। 27.72% ইংরেজিতে ফেল করেছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল 1,30,682 জন। এর মধ্যে পরীক্ষায় অনুপস্থিত ছিল 463 জন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। এদিকে খাগড়াছড়ি জেলার 2টি স্কুলে কেউ পাশ করেনি। এর মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলার ভাই বোন ছড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল 17 জন। দীঘিনালা উপজেলার জারুলছড়ি হেডমানপাড়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল 19 জন। জেলার 9টি উপজেলায় এসএসসি পরীক্ষায় 7,778 পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে 2,766 জন, আর জিপিএ 5 পেয়েছে 190 জন। পাশের হার 35.56%। টানা 3 মাস 16 দিন পর কাপ্তাই হ্রদে মাছ শিকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। সোমবার সকালে এক বিশেষ প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। মধ্যরাত 12:01 আনুষ্ঠানিকভাবে কাপ্তাই হ্রদে শুরু হবে জেলেদের মাছ আহরণ উৎসব। এরই মধ্যে রাঙামাটি ফিশারি ঘাটে শুরু হয়েছে মৎস্যজীবীদের কর্মব্যস্ততা। মাছ রাখার ড্রাম ও বরফ ভাঙার কল প্রস্তুত করা হয়েছে। মাছ সরবরাহের জন্য প্রস্তুত করা হয়েছে ট্রাক। উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে 26,845 মৎস্যজীবী পরিবারের মধ্যে। গত 24 এপ্রিল হ্রদে সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি ও মা মাছ রক্ষায় সব ধরনের মাছ শিকার ও বাজারজাতকরণ বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। মুমু, প্রায় 3 মাস 16 দিন পর মাছ ধরতে পারছেন জেলেরা, তাদের মধ্যে আসলে আনন্দ উল্লাস কেমন দেখছেন, আর ব্যস্ততা আসলে কেমন এই মুহূর্তে তাদের মধ্যে? ধন্যবাদ ফয়সাল। আমি আছি এখন রাঙামাটি ফিশারি ঘাট এলাকায়। টানা 3 মাস 16 দিন পর আবারও কর্মব্যস্ততা শুরু হয়েছে মৎস্যজীবীদের মধ্যে। রাঙামাটিতে 26,845 মৎস্যজীবী পরিবার রয়েছে, যারা 3 মাস 16 দিন বেকার সময় কেটেছে এবং এই বেকার সময়ের আড়মোড়া ভেঙে কর্মব্যস্ত হয়েছে এসব মানুষগুলো। সবাই খুবই উচ্ছ্বাসিত, কারণ আজ 12:01 থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরার উৎসব শুরু হবে। মানুষ এরই মধ্যে মৎস্যজীবীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এবং মাছ আহরণের পর এই ফিশারি ঘাটে নিয়ে আসা হবে। এখান থেকে রাজস্ব আদায়ের পর কাপ্তাই হ্রদের মাছ রাঙামাটি থেকে বিভিন্ন জায়গায় রপ্তানি করা হবে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম সহ আশপাশের জেলায়। শুধুমাত্র দেশে না, এইসব কাপ্তাই হ্রদের মাছ বিদেশেও কিন্তু বাজারজাত করা হয়, যার কারণে রাঙামাটিতে মানুষের বিরাট একটি অংশ এই কাপ্তাই হ্রদের সাথে কিন্তু যুক্ত। কাপ্তাই হ্রদের সাথে তাদের জীবন এবং জীবিকা। এতদিন বেকার ছিল, এখন কর্মব্যস্ততায় দিন কাটছে তাদের।
তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ফয়সাল। ফাতেমা জান্নাত মোমো, ধন্যবাদ আপনাকে। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় নোয়াখালীতে শুরু হয়েছে 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা। বেলা 11টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে সংলগ্ন ঈদগাহ মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মেলার উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক। এ সময় তিনি বলেন, ফরমালিন ও ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে কৃষি পণ্য উৎপাদনের কোনো বিকল্প নেই। কৃষকদের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার কৃষি বান্ধব কর্মসূচির অংশ হিসেবে কৃষি কার্ড চালুর পাশাপাশি কৃষি ঋণও মওকুফ করেছে। মানুষকে বিভিন্ন ফল এবং পুষ্টি সম্পর্কিত পুষ্টি জ্ঞান সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া, কোন ফলে কী ধরনের পুষ্টি থাকে সেই বিষয়টি সম্পর্কে মানুষকে একটু সচেতন করা। কৃষিতে যে সেচ সুবিধা, সাশ্রয়ী সেচ সুবিধা, মালচিং পদ্ধতি, বিভিন্ন প্রযুক্তি আমরা এখানে দেখেছি। আমরা বিশ্বাস করি আমাদের কৃষক সমাজ, আমাদের ছাত্রছাত্রী, শিক্ষার্থী সহ মেলায় যারা আসবে তারা এই মেলার মাধ্যমে উপকৃত হবে। চট্টগ্রামে বেসরকারি স্বাস্থ্য খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে মজুরি বোর্ড গঠন করে ন্যূনতম মজুরি 30,000 টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার সকাল 10টায় নগরের প্রবর্তকের মোড়ে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে ও এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, দেশের বেসরকারি স্বাস্থ্য খাত গত প্রায় 4.5 দশকে ব্যাপক সম্প্রসারিত হয়েছে, অথচ এই খাতে কর্মরত শ্রমিক কর্মচারীরা ন্যায্য মজুরি ও শ্রম আইনে স্বীকৃত অধিকার থেকে বঞ্চিত বলে অভিযোগ করেন তারা। খাগড়াছড়ির মাটিরাঙ্গার বেলছড়ি এলাকায় জরাজীর্ণ বেলছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন মেরামত করে দিলেন খাগড়াছড়ির বিএনপির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। সোমবার সকালে সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে ভবনটি উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু। দীর্ঘদিনের পুরনো ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। আবারও স্বাভাবিকভাবে স্কুলের পাঠদান কার্যক্রম চলবে। খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে 10 দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। সকালে গুইমারা সরকারি কলেজের হল রুমে উপজেলার 15 শিক্ষিত তরুণীকে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় বক্তারা বলেন, পাহাড়ের দুর্গম ও প্রত্যন্ত পাহাড়গুলো থেকে জরুরি মুহূর্তে হাসপাতালে পৌঁছানো কঠিন হয়। প্রশিক্ষণের মাধ্যমে নিজ এলাকায় যে কোনো দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা দিতেই সিন্দুকছড়ি জোনে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছেন। বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে 7 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এই মেলার উদ্বোধন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ খুবই জরুরি। আর এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।